ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 79-এ যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটটা রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করতে চলেছি। তো অলরেডি আমরা 2025-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের যতগুলো 1 মার্কের কোয়েশ্চেন সেট ছিল সব সলভ করে দিয়েছি, ফ্রম পেজ 38 টু পেজ 1001, এবং সবগুলোর ভিডিও একটা প্লেলিস্ট বানিয়ে ভিডিওর এন্ডে একটা প্লেলিস্ট ট্যাগ করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনেও লিংক দেওয়া থাকবে প্লেলিস্টটার, সেখান থেকে তোমরা সবকটা ভিডিও একসাথে দেখতে পাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করব। তার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, এই প্রত্যেকটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে এবং তোমাদের ভালোর জন্যই বানাচ্ছি। এগুলো চেষ্টা করছি যাতে 100% নির্ভুল উত্তর তোমাদেরকে দিতে পারি, যাতে তোমরা আমাদের ভিডিওর উপরে ভরসা রাখতে পারো এবং পরীক্ষায় যাতে 90+ মার্কস স্কোর করে আসতে পারো প্রত্যেকে। তো অবশ্যই সেজন্য কিন্তু ভিডিওকে ভালোবাসা দিতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোজ এরকম কিন্তু 2 মার্কস 5 মার্কসের ভিডিও আসবে। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ওকে, সো চলো আর দেরি না করে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, চোখে আলো পড়লে আমাদের চোখ মুদে যায়, এই স্নায়বিক পথটি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। দেখো, এটা হচ্ছে একটি প্রতিবর্ত ক্রিয়ার বা প্রতিবর্ত চাপ হবে তাহলে এখানে স্নায়ুপথটি। ঠিক আছে, তো স্নায়ুপথটা কিরকম হবে দেখো, আলো হচ্ছে উদ্দীপক, সেটি যখন আমাদের চোখের কোন কোষে পড়ে যেটি হচ্ছে গ্রাহক, তখন সংজ্ঞাবাহু স্নায়ুর মাধ্যমে সেটি সুষুম্না কাণ্ডে পৌঁছায়। প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে সুষুম্না কাণ্ডই হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র। তারপরে আজ্ঞাবহ স্নায়ু কি কাজ করতে হবে, সেই কাজের যে আজ্ঞা সেটিকে অক্ষিপেশিতে বহন করে নিয়ে আসে, যেটি হচ্ছে আমাদের কারক। ওকে, এবং অক্ষিপেশির কার্যের ফলে আলটিমেটলি আমাদের চোখ মুদে যায়, যেটা হচ্ছে সাড়া প্রদান। তো এটি একটি প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিচের দুটি শব্দকে ব্যাখ্যা করতে দিয়েছে, গ্যাংলিয়া এবং সাইন্যাপস। ওকে, তো চলো কিভাবে লিখবে তোমরা। গ্যাংলিয়া দেখো, এটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত স্নায়ু কোষের কোষ দেহ নিয়ে গঠিত, যোগ গলার আবরণী দিয়ে বেষ্টিত স্ফীত একটি গ্রন্থি। ঠিক আছে, তাকে আমরা বলে থাকি নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি, এবং এর প্রধান কাজ হচ্ছে স্নায়ু সৃষ্টি করা এবং নিউরোসিক্রিশন ঘটানো। যদি পারো একটা ছোট লাইন ডায়াগ্রামও এখানে তোমরা চিত্রও অ্যাড করে দিতে পারো। আর সাইন্যাপস কি, সাইন্যাপস হচ্ছে দুটি নিউরনের সংযোগস্থলে অবস্থিত প্রি সাইন্যাপটিক এবং পোস্ট সাইন্যাপটিক পর্দা ও মধ্যবর্তী সাইন্যাপটিক ক্লেফট দ্বারা গঠিত অংশকে বলা হয় সাইন্যাপস। ঠিক আছে, এটাকে আমরা শারীরবৃত্তীয় ভাল্ব বলে থাকি, এবং এখান থেকে যে নিউরো ট্রান্সমিটার খরিত হয় তার মাধ্যমে স্নায়ু প্রবাহ এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, ছোট্ট একটা চিত্রও তোমরা কিন্তু এভাবে এঁকে দিতে পারো, ড্র করে দিতে পারো। ঠিক আছে, বইয়ে যেরকম চিত্র রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, আর কি বলছে, উদ্ভিদের বীজ এবং পর্বমধ্যের উপরে জিববেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা লেখো। তো বুঝতেই পারছো, জিববেরেলিন হরমোন উদ্ভিদের বীজের যে সুপ্তাবস্থা সেটিকে ভঙ্গ করে উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, আর অন্যদিকে উদ্ভিদের পর্বমধ্যগুলিকে দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে, ফলে উদ্ভিদ দেহ লম্বায় বড় হয়। ওকে, তো এই দুটো হচ্ছে কাজ জিববেরেলিনের। নেক্সট যাচ্ছি, দেখো নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা প্রস্তুত করতে বলেছে। কি কি আছে দেখো, পিত্ত গ্রন্থিকে প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা যোগায় কোন হরমোন, দেখো প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপনা জাগায় এলএইচ হরমোন বা লিউটিনাইজিং হরমোন। দেন প্রসবকালে জরায়ুর পেশি সংকোচনে সাহায্য করে কোন হরমোন, অক্সিটোসিন হরমোন। ওকে, লিডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এবং নেফ্রনে জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন। ঠিক আছে, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, এডিএইচ হরমোনের কম ক্ষরণে কি রোগ হয় সেটি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। তো দেখো এখানে আমি আলাদা করে লিখেও দিয়েছি এই হরমোনগুলির কাজ। ঠিক আছে, বা এই কাজগুলো কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো এখান থেকে তোমরা স্পেলিং গুলো ভালোভাবে দেখে নিতে পারবে। ওকে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ভেসোপ্রেসিন, এডিএইচ ইত্যাদি ইত্যাদি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
অ্যামাইটোসিস কোষ বিভাজনে দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনে প্রথমত তো কোনো রকম নিউক্লিয় পর্দা গঠিত হয় না, বেমতন্তু গঠিত হয় না, এসব গঠন ছাড়াই সরাসরি কোষ বিভাজিত হয়ে গিয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, যে জন্য এটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এবং সেকেন্ড হচ্ছে এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদা আলাদা ভাবে বিভাজিত হয় না, একই সাথে বিভাজিত হয়। এছাড়া এই দুটো হচ্ছে মেন বৈশিষ্ট্য। এছাড়া তোমরা লিখতে পারো যে এই ধরনের কোষ বিভাজন জেনারেলি আমরা নিম্ন শ্রেণীর জীবেদের মধ্যে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদির মধ্যে দেখতে পাই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে ইস্টের অযৌন জনন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা লেখো। তো ইস্টের অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয় কোরকোদ্গম বা বাডিং এর মাধ্যমে। তো এখানে দু প্রকার ব্যাপার রয়েছে, দুটোকেই মেনশন করতে হবে। প্রথমে বলবে ইস্ট হচ্ছে একটি এককোষী ছত্রাক যার অসমান বিভাজনের ফলে, এখানে কিন্তু বিভাজনটা কেমন হয়, অসমান বিভাজন, ঠিক আছে, মাতৃকোষের সমান সাইজের কিন্তু হয় না অপত্যকোষ, ফলে ক্ষুদ্র কোরক বা বার্ড সৃষ্টি হয়, যা প্রথমে মাতৃদেহের সাথেই যুক্ত থাকে কিন্তু তারপরে মাতৃদেহ থেকে খসে নিচে পড়ে যায় এবং তার থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটি নতুন ইস্ট গঠন করে। ওকে, তো এটি একটি প্রসেস। আবার কখনো কখনো দেখা যায় যে এই কোরকগুলো মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন না হয়ে পরপর পরপর মাতৃদেহের সাথে এরকম চেনের আকারে জুড়ে রয়েছে। তো এই যে চেনের আকারে জুড়ে থাকার ব্যাপারটা, এটাকে বলা হয় টরুলা বা টরুলা দশা, ঠিক আছে। তো এইভাবে কোরকোদ্গমের মাধ্যমেও, টরুলা দশার মাধ্যমেও কিন্তু ইস্ট অযৌন জনন সম্পন্ন করতে পারে। তো দুটোই বলতে হবে এবং পারলে একটা ছোট্ট লাইন ডায়াগ্রাম বা চিত্রও তোমরা কিন্তু এঁকে দিতে পারো, ঠিক আছে, তাহলে আরো ভালো হয় অ্যান্সারটা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি তোমাদেরকে শনাক্ত করতে হবে। কি কি রয়েছে দেখো। ক্রোমোজোমগুলি বিষুব কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে এবং নির্দিষ্ট নিয়মে সজ্জাকৃত থাকে। তো কোষের বিষুব অঞ্চলে থাকে হচ্ছে মেটাফেজ দশায়। ওকে, নেক্সট বেমতন্তুর বিলুপ্তি ঘটে কোন দশায়, টেলোফেজ দশায়। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাসের বিলুপ্তি ঘটে কোন দশায়, প্রোফেজ দশায়। অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে, কোষের বিপরীত মেরুতে গমন করে কোন দশায়, অ্যানাফেজ দশায়। ওকে, তো এই হচ্ছে সবকটি দশা। নেক্সট যাচ্ছি দেখো, বংশগতি সম্পর্কে নিচে শব্দ দুটি ব্যাখ্যা করো, প্রকট বৈশিষ্ট্য এবং জিনোটাইপ, ঠিক আছে। তো প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্য যা হেটেরোজাইগাস অবস্থায় তার বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেয় না, ঠিক আছে। তো প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সেই বৈশিষ্ট্য যা হেটেরোজাইগাস অবস্থায় বিপরীত ধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দান করে। এই বিপরীত ধর্মী বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, বাধা দান করে কিন্তু নিজে প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। যেমন উদাহরণ দিয়ে বলে দেবে যে ক্যাপিটাল টি স্মল টি এই সংকর লম্বা উদ্ভিদে আমরা দেখতে পাই প্রকট বৈশিষ্ট্য যুক্ত অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যুক্ত অ্যালিল হচ্ছে স্মল টি। ওকে, এবং হেটেরোজাইগাস অবস্থায় অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপে আমরা দেখতে পাই শুধুমাত্র ক্যাপিটাল টি অ্যালিলেরই ফিনোটাইপ প্রকাশিত হয়, অর্থাৎ গাছটি লম্বা হয়, কিন্তু স্মল টি অ্যালিলের ফিনোটাইপ কিন্তু প্রকাশিত হয় না, ঠিক আছে। তো এখানে ক্যাপিটাল টি তাহলে প্রকট বৈশিষ্ট্য নির্ধারণকারী অ্যালিল এবং এখানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লম্বা মটর গাছ। ওকে, এইভাবে লিখবে। নেক্সট যাচ্ছি দেখো, জিনোটাইপ কাকে বলে। জিনোটাইপ হচ্ছে যে জিনগত সমাহার কোনো জীবের ফিনোটাইপকে নির্দেশ করে তাকে আমরা জিনোটাইপ বলি। তো ফিনোটাইপ নির্দেশিত হয় যে জিনগত সমাহারের জন্য, তাকে আমরা জিনোটাইপ বলি। যেমন ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, এগুলো সবই হচ্ছে জিনোটাইপ এবং এগুলি হচ্ছে তার ফিনোটাইপ। যে ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি হলে গাছ লম্বা হবে, তার মধ্যে ক্যাপিটাল টি হলে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি হলে সংকর লম্বা, আবার স্মল টি হলে আমাদের হচ্ছে খর্ব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3.9, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। ওকে, মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। তাহলে ভিন্ন জিনোটাইপ কিভাবে একই ফিনোটাইপ উৎপন্ন করে তা দ্বিসংকর জননের এক্সাম্পল দিয়ে তোমাদের বলতে হবে। তো দেখো এটা কিভাবে লিখবে তোমরা, এটা লেখার জন্য তোমরা এভাবে লিখবে যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। যেমন মটর গাছের দ্বিসংকর জননে যে হলুদ গোলাকার ফিনোটাইপের বীজ পাওয়া যায়, ঠিক আছে, হলুদ গোলাকার বীজ পাওয়া যায়, তার জন্য সর্বমোট 4 ধরনের জিনোটাইপ দেয়, ঠিক আছে। দেখো হলুদও যেহেতু একটি প্রকট বৈশিষ্ট্য এবং গোলাকারও যেহেতু একটি প্রকট বৈশিষ্ট্য, তাই একটি ক্যাপিটাল ওয়াই অ্যালিল থাকলেই হলুদ হয় এবং একটি
ক্যাপিটাল আর অ্যালিল থাকলেই গোলাকার হয়। তো একটি জিনোটাইপে হতে পারে দুটোই ক্যাপিটাল ওয়াই দুটোই ক্যাপিটাল আর রয়েছে, আরেকটি জিনোটাইপে হতে পারে একটি ক্যাপিটাল ওয়াই রয়েছে কিন্তু একটি স্মল ওয়াই আছে তার সাথে দুটো ক্যাপিটাল আর, আরেকটিতে হতে পারে ক্যাপিটাল ওয়াই আছে তার সাথে একটি ক্যাপিটাল আর আছে একটি স্মল আর আছে, আরেকটি জিনোটাইপ হতে পারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, কিন্তু দেখো প্রত্যেকটাতেই অ্যাটলিস্ট একটা করে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাই এরা প্রত্যেকেই কিন্তু হলুদ গোলাকার বীজযুক্ত বীজ ফিনোটাইপ দেখাবে এবং এদের রেশিও হচ্ছে 1:2:2:4 ওকে, জিনোটাইপিক অনুপাত, কিন্তু এরা প্রত্যেকেই কি হলুদ গোলাকার বীজ ওকে, বীজযুক্ত উদ্ভিদ। সো এখানে হলুদ এবং গোলাকার দুটোই প্রকট বৈশিষ্ট্য যা যথাক্রমে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর প্রকট অ্যালিল দ্বারা নির্দেশিত হয়, এটা মেনশন করে দেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে তোমাদের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। দেখো মেন্ডেল সাফল্য লাভ করেছিলেন কারণ তিনি যে বৈশিষ্ট্য নিয়েছিলেন তিনি এক জোড়া বিপরীতধর্মী বা দু জোড়াই বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন, তার ফলে তার পরীক্ষালব্ধ ফলাফল পেতে মানে পরীক্ষাগুলো সহজে সম্পন্ন হয়েছিল। তাহলে এক তো হচ্ছে তিনি শুধুমাত্র এক জোড়া বা দু জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই কাজ করেছিলেন বলে পরীক্ষাগুলি সহজে করা গেছিল, এবং সেকেন্ড হচ্ছে তিনি পরীক্ষালব্ধ ফলাফল অ্যাটলিস্ট 3টে বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করেছিলেন, তাই সব ক্ষেত্রেই অনুপাতগুলি সঠিকভাবে তিনি পেয়েছিলেন এবং তার ভিত্তিতে সূত্র নির্ধারণ করতে পেরেছিলেন। ঠিক আছে, বইয়ে আরো রয়েছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো এখানে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি 3.11। বাঘ বিলুপ্ত হয়ে গেছে কিন্তু প্রচুর হরিণ আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ ছাড়া হলো, বাঁচতে গিয়ে বাঘেদের কি কি জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে তা তোমাদেরকে ভেবে লিখতে হবে। তো দেখো প্রথম এখানে 3 রকমের জীবন সংগ্রাম হবে। ঠিক আছে, কি কি জীবন সংগ্রাম লক্ষ্য করবে বাঘেরা? এক তো হচ্ছে বাঘেদের সাথে হরিণদের একটা আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে, আন্তঃপ্রজাতি, অন্ত কিন্তু না, আন্ত বা ইন্টার স্পেসিফিক সংগ্রাম হবে, কারণ এখানে দেখো বাঘ হচ্ছে খাদক এবং হরিণ হচ্ছে খাদ্য, বা আমরা বলতে পারি বাঘ হচ্ছে শিকারী হরিণ হচ্ছে শিকার, তো সেই জন্যই শিকারকে শিকার করার জন্য বাঘকে হরিণের সাথে একটা আন্তঃপ্রজাতি সংগ্রামে লিপ্ত হতে হবে। সেকেন্ড হচ্ছে এখানে বাঘগুলো নিজেদের মধ্যেও টেরিটরি মার্কিং এর জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম হবে। ঠিক আছে, তো বাঘেরা বুঝতেই পারছো বাঘ হচ্ছে একটি টেরিটোরিয়াল অ্যানিমাল যারা নিজেদের জঙ্গলে নিজেদের এরিয়া নির্ধারণ করে রাখে, স্থান নির্ধারণ করে রাখে, তো প্রত্যেকটা বাঘই যেহেতু নতুন এসেছে তো তাদেরও কিন্তু নিজেদের টেরিটরি মার্কিং এর জন্য একটা অন্তঃপ্রজাতি সংগ্রাম হবে, এবং অবশ্যই বাঘগুলি সবই হচ্ছে ওই পরিবেশে নতুন, অন্য অভয়ারণ্য থেকে আনা হয়েছে, সো নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য পরিবেশের সাথেও কিন্তু বাঘের এক ধরনের সংগ্রাম হবে। তো এই 3 রকমের সংগ্রাম যেটা আমরা ডারউইনের প্রতিপাদ্যে পেয়েছিলাম সেই 3 রকম সংগ্রাম কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন লিখতে বলেছে। দেখো লবণ সহনের জন্য সুন্দরী গাছ প্রথমত তো তার যে শ্বাসমূল রয়েছে, যেহেতু মাটি খুবই লবণাক্ত সেই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম, তাই সুন্দরী গাছের কিছু মূল অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপর দিকে উঠে আসে এবং সেই মূলগুলোকে আমরা শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলি। সেই শ্বাসমূলগুলিতে শ্বাসরন্ধ্র থাকে যার মাধ্যমে এরা সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এছাড়াও মূলের মাধ্যমে লবণাক্ত জলে যে অতিরিক্ত লবণ গাছ শোষণ করে নেয় সেই অতিরিক্ত লবণকে সুন্দরী গাছ তার পাতার লবণ গ্রন্থিতে বা বাকলে সঞ্চয় করে রাখে এবং সময়ান্তরে সেই বাকল এবং পত্র মোচন করে দেহকে লবণমুক্ত রাখে। ওকে, এই দুটো হচ্ছে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক না সরি নেক্সট কোয়েশ্চেন, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বুঝো? প্রাকৃতিক নির্বাচন হচ্ছে দেখো অনুকূল, প্রথমেই বলবে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে বিজ্ঞানী ডারউইনের একটি প্রতিপাদ্য। ওকে, তো প্রাকৃতিক নির্বাচন অনুযায়ী অনুকূল বা অভিযোজনমূলক ভেদ রয়েছে, এই ধরনের জীবেরা অন্য জীবেদের সাথে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে এবং যার ফলে তারা অধিক সংখ্যায় বাঁচে এবং অধিক হারে বংশবৃদ্ধিও করতে পারে। ওকে, এবং তার ফলে প্রকৃতি তাদেরকে নির্বাচন করে, এই প্রতিপাদ্যকেই আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ বলে থাকি। ওকে, তো এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, এভাবে তোমরা অ্যান্সার করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব লিখতে হবে তোমাদের।
প্রথমে বলেছে গ্রিন হাউস গ্যাস, তো বুঝতেই পারছো গ্রিন হাউস গ্যাসের ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ওকে, এবং যার ফলে সামগ্রিকভাবে জীববৈচিত্র্যের ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহারের ফলে সেই রাসায়নিক সার জলের মাধ্যমে সেই রাসায়নিক সার গিয়ে কৃষিক্ষেত্র থেকে আশেপাশে জলাভূমিতে মিশছে, এবং রাসায়নিক সারে যেহেতু অতিরিক্ত পুষ্টিযুক্ত, তো জলাশয়ে জল দূষণ ঘটছে, ইউট্রোফিকেশন ঘটছে, অ্যালগাল ব্লুম হচ্ছে, এগুলো। অভঙ্গ রাসায়নিক কীটনাশক পরিবেশের বিভিন্ন ট্রফিক লেভেলে জীব বিবর্ধন করছে বা বায়োম্যাগনিফিকেশন করছে। প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটি একটি গৌণ বায়ু দূষক, এটি বায়ু দূষণ ঘটায়। ওকে, তো এই হচ্ছে কি কি ক্ষতিকারক প্রভাব তার তালিকা। ওকে, এখানে আমি তালিকাটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে গ্রিন হাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, মাটি দূষণ, জল দূষণ যেমন ইউট্রোফিকেশন, অভঙ্গু রাসায়নিক কীটনাশক থেকে জীব বিবর্ধন, এবং পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা প্যান থেকে বায়ু দূষণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা জীবগুলির বিপন্নতার কারণ কি লেখো। দেখো, ইলিশের বিপন্নতার কারণ হচ্ছে ইলিশ যেহেতু খুবই দামি একটা মাছ, তাই অনেক সময় যে খোকা ইলিশ হয়, অর্থাৎ বাচ্চা ইলিশ মাছ যেগুলি পরিণত ইলিশ মাছ নয়, সেগুলোকেও কিন্তু আহরণ করা হয়, জাল ফেলে তুলে নেওয়া হয়, ঠিক আছে, যার ফলে এরা বড় হতে পারে না এবং ইলিশের সংখ্যা ধীরে ধীরে কমছে। তাছাড়া জল দূষণের ফলেও ইলিশের সংখ্যা কমছে। মৌমাছির সংখ্যা কমার মেন কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে অত্যাধিক পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করার ফলে বিষক্রিয়ায় মৌমাছির মৃত্যু হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো পেঙ্গুইন যেহেতু বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু দেশের বরফ গলে যাওয়ায় পেঙ্গুইন তার বাসস্থান হারাচ্ছে এবং তারা বিপন্ন হচ্ছে। আর সর্পগন্ধা গাছ অতি ব্যবহারের জন্য কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এর মেডিসিনাল ভ্যালু আছে, এটি কিন্তু অতি ব্যবহারের জন্য বিপন্ন হচ্ছে। এটার অ্যান্সার আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইলিশ, খোকা ইলিশের অত্যাধিক ব্যবহার বা অত্যাধিক আহরণ, জল দূষণ, মৌমাছির বিপন্নতার কারণ, কৃষি জমিতে অত্যাধিক পেস্টিসাইড ব্যবহার, পেঙ্গুইন বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে গিয়ে বাসস্থান ধ্বংস, সর্পগন্ধা মেডিসিন ভ্যালু থাকার জন্য অত্যাধিক পরিমাণে ব্যবহার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণের ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। দেখো, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি হচ্ছে কুমির, ঠিক আছে, এবং কুমির সংরক্ষণের জন্য 1975 সাল থেকে প্রজেক্ট ক্রোকোডাইল শুরু করা হয়েছে ইন্ডিয়াতে। ওকে, 1975 সাল থেকে প্রজেক্ট ক্রোকোডাইল শুরু করা হয়েছে, যার আন্ডারে গ্রো অ্যান্ড রিলিজ, ওকে সরি গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিতে কুমিরের সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে। এবার গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিটা কি, যে প্রকৃতির থেকে কুমিরের ডিম সংগ্রহ করে সেটিকে গ্রো করা হচ্ছে এবং তার থেকে যে কুমিরের বাচ্চা জন্ম নিচ্ছে তাকে বড় করে তারপরে আবার তার নিজস্ব বাসস্থানে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া, ঠিক আছে। এর ফলে কুমিরের ডিম নষ্ট হওয়ার চান্সও কমে এবং সেখান থেকে যে বাচ্চাগুলো জন্মাচ্ছে তাদের অল্প বয়সে বা ইম্যাচিওর অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনাও কমে যায়, ঠিক আছে। তো এইভাবে তোমরা লিখতে পারো। এবং পশ্চিমবঙ্গে অবস্থিত একটি সরীসৃপ মানে কুমির প্রকল্প হচ্ছে লথিয়ান দ্বীপে রয়েছে। এছাড়া মনে রাখবে উড়িষ্যার ভিতরকণিকা টিকরপাড়াতেও থাকে, বাট এখানে স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ চেয়েছে, সো লথিয়ান দ্বীপ হবে সুন্দরবনের। ওকে, তো এটার তোমরা স্ক্রিনশট তুলে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন, বন্যপ্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্যে কি কি কাজ নিষিদ্ধ তার 4টি তালিকাভুক্ত করো। দেখো, যে কোনো অভয়ারণ্যের ক্ষেত্রে অবশ্যই সেখানে শিকার কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ওকে, তো কোনো রকম শিকার করা যায় না, কোনো রকম অনুমতি সাপেক্ষেও শিকার করা যায় না। সেকেন্ড হচ্ছে সেখানকার গাছ কাটাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু কোনো অনুমতি থাকলে, যেমন কেন্দ্রীয় সরকারের অনুমতি সাপেক্ষে শিক্ষামূলক ভ্রমণ বা গবেষণার কাজে গাছ আহরণ করা যেতে পারে সেখান থেকে। বন দপ্তরের অনুমতি ছাড়া কিন্তু অভয়ারণ্যে প্রবেশও নিষেধ, এবং অবশ্যই কিন্তু পশুচারণ এবং বনজ সম্পদের আহরণও কিন্তু এখানে নিষেধ, ঠিক আছে। তো এই হচ্ছে 4টি কাজ যেগুলি আমাদের অভয়ারণ্যে নিষেধ। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 79-এ 2 মার্কসের সবকটি কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা সঠিকভাবে পেয়েছো এবং তোমাদের উপকারে লাগবে এটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং একটি কোয়েশ্চেনই করেছি ভিডিওতে, সেটির উত্তর নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওতে ঘোষণা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।